হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তোমরা অনেক দিন ধরে অপেক্ষা করেছিলে যে স্যার আইসিডিএস রিক্রুটমেন্ট 2026 কবে বিজ্ঞপ্তি আসবে। তাই আমি আইসিডিএস নিয়ে তোমাদের জন্য মারাত্মক লেভেলে একটা আপডেট এই মুহূর্তে আমি তোমাদের সামনে দিয়ে দিচ্ছি। যাও, শোনার পর তোমাদের মন খুশি হয়ে যাবে এবং আজকে থেকে পড়াশোনা শুরু করে দাও। তোমরা যে জানো খুব ভালো হবে যে এই আইসিডিএস সুপারভাইজার নিয়োগে বিজ্ঞপ্তি 2019 সালে লাস্ট হয়েছিল এবং 2019-এর রিক্রুটমেন্টে যেটা হয়েছিল, পরীক্ষা হয়েছিল, তারপর দীর্ঘ 7 বছর এই আইসিডিএস সুপারভাইজার নিয়ে কোনো প্রকার নিয়োগ হয়নি। তোমরা যে রিসেন্টলি দেখো যে ওয়েবসাইটে যেখানে 2019 সালে যে আইসিডিএস সুপারভাইজার নিয়োগ হয়েছিল তার নন জয়নিং ভ্যাকেন্সি লিস্ট কিন্তু প্রকাশ করা হয়েছে। সেখানে কি দেখা গেছে, 330 জন তাদেরকে জয়নিং করতে করাতে চলেছে। অর্থাৎ 2019 সালে পুরো নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পথেই মুহূর্তে। আর সেই কারণে নতুন করে 2026-এ আইসিডিএস সুপারভাইজার নতুন বিজ্ঞপ্তি আসার সম্ভাবনা প্রবল রয়েছে। কারণ এই আইসিডিএস সুপারভাইজার এই যে পোস্টটা, এটা কোনো সাধারণ পোস্ট না। এই পোস্টটা অনেকের কাছে মানে মানে ভাবতে গেলে যে অবাক হয়ে যাবে যে অনেকের কাছে একটা অন্যতম পোস্ট। কারণটা কেন বলছি, এটা শুধু চাকরি নয়, বরং এটা একটা স্বপ্ন। বিশেষ করে মেয়েদের কাছে এই চাকরিটা হচ্ছে একটা গোল্ডেন সুযোগ। যে সমস্ত মেয়েরা ভাবছো যে একটা সুন্দর সরকারি চাকরি বাড়ির কাছে হবে পোস্টিং, তারা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, কারণ এই বিষয়ে প্রচুর পরিমাণে আপডেট তোমরা কিন্তু পেতে চলেছো। আর এই ভিডিওতে আমি তোমাদের সামনে অনেকগুলো বিষয় এক এক করে আলোচনা করতে থাকবো এবং আজকের ভিডিওতে আমরা আলোচনা করব, সম্পূর্ণরূপে আলোচনা করে নেব যে আইসিডিএস সম্পর্কে, আইসিডিএস কি, আইসিডিএস সুপারভাইজার কাজ কি, আর এইটার জন্য যোগ্যতা কি লাগবে, বয়স কত হতে হবে, বেতন কত, পরীক্ষার পদ্ধতি কেমন, আর কিভাবে প্রস্তুতি নিলে তুমি এক চান্সে ক্র্যাক করে নিতে পারবে। তাহলে আর সময় নষ্ট না করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো এবং আজকে থেকে পড়াশোনা শুরু করে দাও, তোমাদের যাতে স্বপ্নের কাছে পৌঁছে যেতে পারো। যারা একদমই নতুন বা যারা পরীক্ষা দিতে চলেছে তাদের কাছে আমি প্রথমে যে বিষয়টা আমি জানাবো সেটা হচ্ছে আইসিডিএস কি। আগে এই জিনিসটা জেনে নাও যে আইসিডিএস বিষয়টা কি আছে। দেখো, আমি তোমাদের সামনে কয়েকটা বিষয় রাখি। প্রথমে জেনে নেওয়া যাক আইসিডিএস এর ফুল ফর্ম কি আছে। আইসিডিএস এ দেখো, আইসিডিএস এর ফুল ফর্ম হচ্ছে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। ক্লিয়ার? এই একটা জায়গা ক্লিয়ার হয়ে গেল। এটি কেন্দ্র এবং রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্প। হ্যাঁ, কেন্দ্র এবং রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্প, যার মূল উদ্দেশ্য কি? যার মূল উদ্দেশ্য হলো শিশু ও মহিলাদের সার্বিক উন্নয়ন। আর তোমরা কি করবে, নিশ্চয়ই নিজেদের এলাকায় তোমরা অঙ্গনওয়াড়ি সেন্টার দেখেছো। সেখানে দেখবে সকালবেলা করে ছোট ছোট বাচ্চারা আসে, পড়াশোনা করানো হয়, পুষ্টিকর খাবার দেওয়া হয় এবং বিভিন্ন স্বাস্থ্য সেবা নিয়ে আলোচনা করা হয় এবং তার উপদেশও দেওয়া হয়ে থাকে। এইটাই হলো আইসিডিএস এর মেন কাজ, যেটা অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো দেখতে পাবে কিন্তু হয়ে থাকে। অপরদিকে যদি আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ জায়গায় যাই বা আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করি এই আইসিডিএস নিয়ে, ধরো তোমার এলাকায় একটা অঙ্গনওয়াড়ি সেন্টার আছে, সেখানে 30 জন বাচ্চা আছে, মানে 30 জন বাচ্চার নাম নথিভুক্ত করা আছে। তারা দেখতে পেলে যে তুমি নিয়মিত সেখানে 30 জন নাম নথিভুক্ত করা আছে, কিন্তু রেগুলার বেসিসে 15 থেকে 20 জন আসছে। তার মানে কি বাকি 15 বা 10 জন কোথায় গেল, সে খোঁজ খবর নিয়ে আসা। শিশুদের জন্য যে খাবারটা অ্যালট করা হচ্ছে সরকারের পক্ষ থেকে, সেটা ঠিকঠাক মতো শিশুদের কাছে বা বাচ্চাদের কাছে পৌঁছাচ্ছে কিনা, সেই ধরনের বিষয়গুলো একটু নজরদারি করা হচ্ছে আইসিডিএস সুপারভাইজারের কাজ। অর্থাৎ তুমি সরাসরি রান্না করবে না ওখানে গিয়ে, তুমি সরাসরি বাচ্চাদের পড়াবে না, বরং পুরো ওই যে রান্না এবং বাচ্চাদের পড়ানো এবং বাচ্চাদের হেলথ ব্যাপারটা পুরো ব্যবস্থা ঠিকঠাক মতো হচ্ছে কিনা, সেটা হচ্ছে আইসিডিএস সুপারভাইজারের একটা পরিচালনা করার কাজ। এবার প্রশ্ন হচ্ছে আইসিডিএস সুপারভাইজার এই যে পোস্টটা আছে, কি কি কাজ আরও একটু আমরা ডিটেলসে দেখে নিই। যে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো রয়েছে, সেই সেন্টারগুলোতে ঠিকঠাক মতো করে কাজ হচ্ছে কিনা, সেগুলো নিয়মিত ওখানে যাতায়াত করা এবং রিপোর্ট নিয়ে আসা এবং হায়ার অথরিটির কাছে সেই রিপোর্টগুলো বা প্রবলেমগুলোকে তুলে ধরা।
2 নাম্বার, শিশু ও মহিলাদের উন্নয়নের জন্য কি কি বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত সেই বিষয়গুলোকেও তুলে ধরা, এবং সেই বিষয়গুলোকে তুলে ধরে একটা রিপোর্ট, কমপ্লিট রিপোর্ট তৈরি করা, ঠিক আছে? মানে প্রতিটি কেন্দ্র থেকে তথ্য সংগ্রহ করে রিপোর্ট পাঠাতে হবে হেড অফিসে, এবং তোমাকে মাঝে মধ্যে গিয়ে ফিল্ডে গিয়েও কিন্তু ভিজিট করে আসতে হবে, সেখানে ঠিকঠাক মতো করে কাজ হচ্ছে কিনা সেই বিষয়গুলো কিন্তু তোমাকে জেনে আসতে হবে। ধরো আমি তোমাকে আরেকটা জিনিস ক্লিয়ার করে দিই আইসিডিএস সুপারভাইজারে কাজের ক্ষেত্রে। ধরো কোনো একটা এলাকায় শিশুদের টিকাকরণের হার কম, সুপারভাইজার সেখানে গিয়ে কারণ খুঁজে বের করবে এবং একটা রিপোর্ট তৈরি করে সেটা হায়ার অথরিটির কাছে পাঠাবে। এবার প্রশ্ন হচ্ছে, এই নিয়োগকারী সংস্থা কারা এই পরীক্ষাটা নিয়ে থাকে? আইসিডিএস। এই আইসিডিএস পরীক্ষাটা নিয়ে থাকে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই পরীক্ষাটা শুধুমাত্র দিতে পারবে মহিলারা। হ্যাঁ, শুধুমাত্র মহিলারা দিতে পারবে, মহিলারা আবেদন করতে পারবে। অতএব মহিলাদের জন্য, মেয়েদের জন্য একটা গুরুত্বপূর্ণ গোল্ডেন সুযোগ বলা যেতে পারে। যারা, যে সমস্ত মেয়েরা ঘরের কাছে সরকারি চাকরির স্বপ্ন দেখছো, তোমাদের একদম ভবিষ্যৎ উজ্জ্বলের জন্য এই পরীক্ষা। অতএব প্রস্তুতি আজ থেকে শুরু করে নাও। এবং যারা আইসিডিএস এর প্রস্তুতি নিতে চাইছো, তারা এই ভিডিওর কমেন্ট বক্সে চলে যাও, আইসিডিএস ব্যাচের লিঙ্ক দিয়ে দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে ব্যাচটা নিয়ে নাও, নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করে নাও। ক্লিয়ার? এবার দেখো আমি তোমাদের কয়েকটা জায়গাকে ক্লিয়ার করে দিই। বয়স সীমা, এই আইসিডিএস সুপারভাইজার বয়স সীমা কি হতে হবে? 18 থেকে 44 বছর বয়সে কিন্তু হতে হবে বয়স সীমা। অপরদিকে এটা জেনারেল ক্যাটাগরি গেল। অপরদিকে এসটি বা এসসিদের বয়স সীমা কত? এসটি বা এসসিদের বয়স সীমা হচ্ছে 18 থেকে 49। কারণটা কি? ঠিক আছে, মাথা রাখার চেষ্টা করবে, কারণটা গুরুত্বপূর্ণ জায়গা। কারণ এখানে তোমাকে বেশ কয়েকটা জিনিস দেখতে হবে। কারণ সরকার বলে দিয়েছে যে 5 বছর করে বয়স সীমা বাড়ছে, অতএব চিন্তা কোনো কারণ নেই, ঠিক আছে? অপরদিকে ওবিসিদের বয়স হচ্ছে, যেহেতু 3 বছর ছাড় আছে, ঠিক আছে, 18 থেকে 47 হচ্ছে ওবিসিদের বয়স সীমা। তাহলে যথেষ্ট বয়স আছে এবং ভালো রকম ফাইটিং হবে, কারণ 5 বছর করে বয়সে ছাড় দেওয়া হয়েছে। অতএব তুমি যদি ভালো করে প্রিপারেশন না নাও, তাহলে তুমি কিন্তু পিছিয়ে পড়বে। এই বিষয়টা মাথায় রেখো। অপরদিকে অনেকে মাথার মধ্যে প্রশ্ন হয় যে আইসিডিএস সুপারভাইজারের বেতন কেমন হয়? দেখো আমি তোমাদের বলে দিই, 22,700 থেকে 58,000, ঠিক আছে, 22,700 থেকে 58,500 পর্যন্ত এর বেতন হয়ে থাকে, ঠিক আছে? অতএব বাড়ির কাছে থেকে খেয়ে একদম পার্মানেন্ট একটা স্থায়ী সরকারি চাকরি যাদের স্বপ্ন আছে ভালো হ্যান্ডসাম স্যালারির সাথে, তারা কিন্তু আজকে এই ভিডিওর কমেন্ট বক্সে চলে গিয়ে ব্যাচটাকে নিয়ে নাও, নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করে নাও। এর সাথে সাথে তোমরা বিভিন্ন সরকারি যে অ্যালায়েন্সগুলো আছে, ঠিক আছে, সেইগুলো পেয়ে যাবে। অতএব সুন্দরভাবে তোমার চাকরির জায়গা ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু প্রস্তুতি তোমাকে আজ থেকে নিতে হবে, কারণ আমাদের এখানে দেখতে গেলে প্রত্যেকটা সাবজেক্টে এক্সপার্ট টিচাররা রয়েছে, যারা তোমাদের এই পরীক্ষা প্রস্তুতি একদম গোড়া থেকে মজবুত করে দেবে এবং জিরো থেকে একদম হিরো বানিয়ে দেবে। কোনো চিন্তার কোনো কারণ নেই। যাই, আবার অপরদিকে আমি একটা বলি, সরকারি চাকরি দেখো, মানে সরকারি চাকরিতে একটা সিকিউরিটি আছে, সম্মান আছে, ভালো বেতন আছে, আর সব কিছুই পেয়ে যাবে এই একটি মাত্র চাকরিতে। এবার প্রশ্ন হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, এই চাকরি কি লাগে? মানে আমি বলে দিই, যারা গ্র্যাজুয়েশন করে নিয়েছো না, তারা কিন্তু এই পরীক্ষার জন্য আবেদন করতে পারবে। কেউ আর্টস থেকে গ্র্যাজুয়েশন করেছো, কেউ সায়েন্স থেকে করেছো, বা কেউ কমার্স থেকে করেছো, কোনো ইস্যু না, যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশন করলেই হবে। অপরদিকে আমি এটাও তোমাদের বলে দিই, অনেকে ভাববে যে গ্র্যাজুয়েশন আমার এত মার্কস আছে, অত মার্কস আছে, আমার কি অ্যাপ্লাই করতে পারবো? আরে ভাই, গ্র্যাজুয়েশনে পাস করেছো, ডিগ্রি হাতে আছে, তুমি কিন্তু আরামসে আবেদন করতে পারবে। এবার প্রশ্ন হচ্ছে, এই পরীক্ষার সিলেকশন প্রসেসটা কি? এই পরীক্ষার সিলেকশন প্রসেস আমি তোমাদের বলে দিই। দেখো, এই পরীক্ষার সিলেকশন প্রসেস হচ্ছে 3টে স্টেপ। প্রথমে হবে প্রিলিমিনারি পরীক্ষা, অবজেক্টিভ টাইপের প্রিলিমিনারি পরীক্ষা হবে, তারপর মেন্স পরীক্ষা হবে, ঠিক আছে, তারপরে ইন্টারভিউ হবে। বাস, এখানে পাস করে গেলে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর ফাইনাল মেরিট লিস্ট, বাস হয়ে গেল, খেল খতম। এই জায়গাটা তুমি যদি ক্র্যাক করতে পারো, আরামসে তোমার কিন্তু হয়ে গেল সমস্ত বিষয়।
অপরদিকে আর একটা বিষয় হচ্ছে, দেখো প্রিলিমিনারি পরীক্ষা যেটা আছে, এই যে প্রিলিমিনারি পরীক্ষা দেখতে পাচ্ছ, কোন কোন সাবজেক্ট পড়তে হয় প্রথমত বলে দিই। প্রিলিমিনারি পরীক্ষা এমসিকিউ টাইপের কোশ্চেন হবে, বট কোশ্চেন তোমাকে লিখতে হবে না। 2 নম্বর হচ্ছে ওএমআর সিটে পরীক্ষা হয়, ঠিক আছে, এটা সিবিটি মোড নয়, যে কম্পিউটার বেসড টেস্ট নয়, তোমাকে এক্সাম সেন্টার গিয়ে গোল গোল পাকিয়ে তোমাকে পরীক্ষাটা দিয়ে আসতে হবে। তোমাকে সময় দেবে কত? সময় দেবে 1 ঘন্টা, ঠিক আছে, 1 ঘন্টা সময় দেবে। এবং নেগেটিভ মার্কিং কি আছে? অনেকে মাথার মধ্যে প্রশ্ন আছে। হ্যাঁ, নেগেটিভ মার্কিং কিন্তু আছে, মাথায় রাখার চেষ্টা করবে প্রিলিমিনারি পরীক্ষাতে, ঠিক আছে। অপরদিকে যদি মেন্স পেপারটা দেখো, এই মেন্সের পেপার হচ্ছে কত নাম্বারে? এটা হচ্ছে 400 নাম্বারে, ওকে, 400 নাম্বারে মেন্স আছে। এটা অবজেক্টিভ, মানে মাথায় রাখার চেষ্টা করবে, কোশ্চেন ডেসক্রিপটিভ কিন্তু এই ধরনের হবে, 2 ধরনের প্রশ্ন কিন্তু থেকে থাকে। তো এবার ইন্টারভিউ যদি দেখো, ইন্টারভিউ হয় 50 মার্কসে, ঠিক আছে, 50 মার্কসে কিন্তু ইন্টারভিউ হয়, বাস হয়ে গেলেই চলে গেল। এবার প্রশ্ন হয়, অনেকে ভাবে যে স্যার প্রশ্ন পেপার কোন ভাষাতে হবে? প্রশ্ন হবে দুটো ভাষাতে, একটা হচ্ছে বাংলা আর একটা হচ্ছে ইংলিশ, ঠিক আছে। এবার প্রশ্ন আমাকে প্রিলিমিনারি, এই যে 100 নাম্বার আছে, এই যে 100 নাম্বার প্রিলিমিনারি, কোন কোন সাবজেক্ট আমাকে পড়তে হবে? দেখো বেসিক্যালি আমি বলি যে 3টে জায়গা ভালো করে পড়তে হবে, 3টে জায়গা মিলিয়ে 100। সেটা হচ্ছে জেনারেল নলেজ, জিকে, জিকে, একটা হচ্ছে ম্যাথ, ঠিক আছে, আর একটা হচ্ছে জিআর রিজনিং, ঠিক আছে। এই জায়গা 3টে জায়গা করে নিতে পারলে তোমার কিন্তু হয়ে গেল, ঠিক আছে, হয়ে যাবে আরামসে। এবার প্রশ্ন হলো, এই পরীক্ষার প্রস্তুতি আমরা কিভাবে নেব? দেখো সবার প্রথমে বলি, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলোকে সলভ করো বেশি বেশি করে, মক টেস্ট দাও, কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য পড়ো, ম্যাথটা রেগুলার প্র্যাকটিস করো এবং বাংলা ভাষা নিয়ে ভালো রকম চর্চা করে নাও, ব্যাস হয়ে যাবে। এবার প্রশ্ন হচ্ছে, প্রত্যেক বছর এই পরীক্ষাটা হয় না, সমস্ত মেয়েদের কাছে স্বপ্ন থাকে, সঠিক গাইডেন্স পেলে এই পরীক্ষা পাশ করা খুব সহজ, আরামসে তুমি পাশ করতে পারবে। সঠিক গাইডেন্স দরকার, কারণ প্রতি বছর শুধুমাত্র নিয়মিত মক টেস্ট বা প্র্যাকটিস করলে সফল হবে এই বিষয়টাও নয়, কারণ তোমাকে জেনে রাখবে পিএসসি কিন্তু আর ওপর প্রশ্ন করে না, পিএসসি ভেতর থেকে প্রশ্ন করে। অনেক সময় অত্যন্ত মানে মেধাবী পরীক্ষার্থীরাও প্যাটার্ন না জানার কারণে তারা ফেল করে যায় পরীক্ষায়। মাথায় রাখতে হবে তোমাদেরকে যে পরীক্ষা পড়তে গেলে প্রত্যেকটা পরীক্ষায় নিজস্ব একটা প্যাটার্ন থাকে, ওই প্যাটার্নটা তুমি যদি ঠিকঠাক মতো করে ধরে নিতে পারো তাহলে এই তোমার ক্র্যাক করা কিন্তু খুব ইজি হয়ে যাবে। মাথায় রাখবে এই চাকরিটা শুধুমাত্র মেয়েদের জন্য, হ্যাঁ মেয়েদের জন্য, অতএব এই চাকরিতে কিন্তু তুলনামূলকভাবে আর 5টা চাকরি পরীক্ষার ক্ষেত্রে প্রতিযোগিতা অত্যন্ত মানে সহজ হয়ে যাবে যদি একটু ঠিকঠাক মতো গাইডেন্স নিয়ে থাকো। স্বপ্ন যদি সরকারি চাকরি হয়ে থাকে তাহলে আজকেই মানে প্রস্তুতিটা শুরু করে দাও এবং আগামী ভবিষ্যৎ উজ্জ্বল করে নাও। এবং এই ভিডিও কমেন্ট বক্সে চলে যাও, যেখানে ব্যাচের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে ব্যাচটা নিয়ে নাও, তোমার স্বপ্ন পূরণ করে নাও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবস্ক্রাইব করে নিও আমাদের চ্যানেল, যেখানে প্রত্যেকটা বিষয় এবং প্রত্যেকটা সাবজেক্ট এক্সামের ক্লাস আমরা করে থাকি এই চ্যানেলে। দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে।